তবে স্বর্ণের জিনিসগুলো নিতে পারবো না। আমি আমার ছেলের জন্য। প্লিজ তুমি কিছু মনে করো না পুষ্প। বলে ঈশানী ইভানের দিকে তাকালো, কিন্তু দেখতে পেল ইভান নিজের মতো করে ফোন ঘেঁটে যাচ্ছে। বুঝলো ইভান অভিমানী এই কথাটা বলেছে। পুনরায় তাকালো পুষ্পর দিকে, দেখতে পেল পুষ্প মন খারাপ করে বসে আছে, তাই আবার বলে উঠল, তোমার যদি খুব ইচ্ছে থাকে তাহলে দিতে পারো পুষ্প। সত্যিই তো, তোমার ভাই থাকলে এমন এক থেকে 2টা ভাইপো বা ভাইজি থাকতো, তখন তো ওদেরও গিফট করতে, তাই আমার কোনো সমস্যা নেই। ঈশানী কথা শুনে পুষ্প খুব খুশি হলো। তারপর তিয়াসকে পরিয়ে দিল নিজের পছন্দের কোমর বন্ধনী আর চেনটা। ইভান পাশ থেকে নীরবে সব দেখে গেল। তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করলো। তবে ফুচকা কিন্তু 2 প্লেটই অর্ডার করা হয়েছে। স্যার, ফুচকা তো 2 প্লেট, আমি কিন্তু 1 প্লেট খাবো। আমার প্লেট থেকে কাউকে একটুও দিব না, তাই আমাকে রিকোয়েস্ট করলেও কোনো লাভ হবে না। এবার আপনাদের যা ইচ্ছে তাই করতে পারেন। বলে ঈশানী নিজের মতো করে খাওয়া শুরু করলো। আরেকদিকে ইভান আর পুষ্প পড়ল মহা বিপদে। একসময় পুষ্প বলে উঠল, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনার ইচ্ছে হলে আমার সাথে শেয়ার করতে পারেন, নয়তো আপনি এই প্লেট নিন, আমি আরেক প্লেট অর্ডার করছি। ইটস ওকে, লাগবে না আমার, আপনারা খান। আগে হৃদিতা ছিল, আর হৃদিতার এইসব খাবার ছিল খুব ফেভারিট, তাই আমি খেতাম। চমকে উঠল ইভান। এই কথা কেন বলল পুষ্প? এটা তো অধরার সমস্যা। ওর ফুচকা প্রিয় থাকা সত্ত্বেও পুরোপুরি খেতে পারতো না, আর তার জন্য ইভান খেত। হঠাৎ করে এই কথা পুষ্প কেন বলছে? এসব কি বলছেন আপনি? আপনি কেন 1 প্লেট ফুচকা খেতে পারবেন না? না মানে তেমন কিছু না স্যার, এতগুলো খাবার খেলাম, তার উপর আবার এত ফুচকা খেতে পারবো না তো, তাই আপনাকে বলেছি। প্লিজ আপনি না করবেন না। আর আমি জানি আমি আপনার অধরা হতে পারবো না, কিন্তু একজন কলিগ অথবা একজন বন্ধু তো হতেই পারি, সেই সূত্রে তো আপনি খেতেই পারেন, তাই না? ইভান পুষ্পের রিকোয়েস্টটা রাখলো। পাশ থেকে সব দেখছে ঈশানী, কিন্তু কিছু বলছে না। ইভান অধরা খাচ্ছে। হঠাৎ ইভান খেয়াল করলো অধরা যেভাবে ফুচকার টক খেত, ঠিক সেই স্টাইলে পুষ্পও খাচ্ছে। ইভান আর চোখে বিষয়টা দেখে গেল, তবে মুখে কিছু বলল না। ঈশানী তুমি একটু বসো, আমি বিলটা দিয়ে আসি। ঈশানী মাথা দিয়ে সম্মতি জানালো। পুষ্প তিয়াসকে ঈশানীর কোলে দিয়ে যখনই বিল পে করতে যাবে তখনই, এই যে ম্যাম, এদিকে কোথায় যাচ্ছেন? বিল পে করতে? কিন্তু বিল তো অনেক আগেই পে করা হয়ে গেছে। বিল কে দিল? এখানে এসে বিল আপনাকে দিতে হবে না। যে ওয়েটার কি বলবেন বিলের জন্য, সে বলবে, টাকা লাগবে না। তাই চুপচাপ বাইরে চলুন, সন্ধ্যা চলেছে। আপনার আব্বু আপনার জন্য চিন্তা করবেন। সবার আগে আপনাকে বাসায় পৌঁছে দেওয়াই শ্রেয়। কি বলো ঈশানী? হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি তীব্রের অফিসে যাব, যেখান থেকে বাসায়। তীব্রের অফিস মানে বুঝলাম না। মানেটা খুব সিম্পল। স্টারলাইট ভেঞ্চার্স মানে কোম্পানির নাম তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, 2-1বার শুনেছি। ওইটা ঈশানীর হাজব্যান্ড, মানে তীব্রের নিজস্ব কোম্পানি। স্যার, ভুল বলছেন পুষ্প। এই কোম্পানির প্রতিষ্ঠাতা কিন্তু ইভান স্যার, সাথে অবশ্য তীব্র ছিল। বিয়ের পর যখন তীব্র বাইরে যেতে চাইছিল, তখন এই কোম্পানির চিন্তা মাথায় আসে স্যারের। তারপর স্যার অনেক কষ্টে এইটা প্রতিষ্ঠাতা করে। মূলত স্যার এই কোম্পানির সিও, আর তীব্র সিও। তবে তীব্রই বেশি কনসার্ট থাকে, আর স্যার পেছন থেকে সাপোর্ট। আজকে যদি অধরা থাকতো তাহলে কত ভালো হতো। ওর ডিজাইন নিয়ে কতগুলো কোর্স কমপ্লিট করা ছিল। অধরা থাকলে ইভান স্যারের জায়গা সেই থাকতো, আর স্যারকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তাই আজকে তোমাকে নিয়ে যেতে পারলাম না, তবে একদিন অবশ্যই যাব। তিয়াসকে দাও আমার কাছে। পুষ্প যখন ইতিহাসকে ঈশানীর কাছে দিতে যাবে, তখন ইতিহাস পুষ্পকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। পুষ্প বিভিন্নভাবে চেষ্টা করছে তিয়াসকে শান্ত করার, কিন্তু তিয়াস কিছুতেই শান্ত হচ্ছে না। পুষ্প পার্কিং সাইটে এসে গুনগুনিয়ে গান গিয়ে তিয়াসকে শান্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে তিয়াস ঘুমিয়ে পড়ল। তিয়াস ঘুমানোর পর পুষ্প ঈশানীর কাছে তিয়াসকে দিয়ে বেরিয়ে গেল ইভানের সাথে। ইভান ড্রাইভ করছে আর চোখে তাকিয়ে আছে পুষ্পের দিকে। ইভান দেখতে পেল গাড়িতে ওঠার পর থেকে পুষ্পের হাসি নেই। মনে মনে বলল, রক্তের টান কে বলতে পারে না মিসেস চৌধুরী। আপনার কি হলো পুষ্প? মুখটা আমার বেচার মধ্যে করে রেখেছেন কেন? তিয়াসকে মিস করছেন বুঝছে?
কত সুন্দর গুলুমুলু রিহান, কত সুন্দর করে কোলে এলো, একটু দ্বিধা করলো না। গোলুমুলু তো হবেই, কারণ ওর ফুফুও গোলুমুলু। ফুপুকে? কেন রীতি? রীতি ছোটবেলা একদম তিয়াসের মতোই ছিল। তাছাড়াও হৃদিতা তো এখনো গোলুমুলু। ও আচ্ছা, আপনি হৃদিতা কতটুকু ভালোবাসেন ওকে? ওই যে আকাশ দেখতে পাচ্ছেন, ওই আকাশের যেমন শুরু এবং শেষ নেই, ঠিক তেমনি হৃদিতার প্রতি আমার ভালোবাসার শেষ নেই। আমি হৃদিতাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। আমি সত্যি মুগ্ধ আপনার এমন ভালোবাসা দেখে। যুগ যুগ ধরে আপনার ভালোবাসা চিরস্থায়ী হোক, আর অধরাও দ্রুত ফিরে আসুক আপনার বক্ষ পিঞ্জরে। শান্ত হন মিস্টার চৌধুরী, এইভাবে অস্থির হলে চলবে না আপনার। আপনি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে সবকিছু শেষ। কিভাবে আমি নিয়ন্ত্রণের মধ্যে থাকবো ডক্টর? প্রত্যেকটা রিপোর্ট পজিটিভ, তা সত্ত্বেও কেন অধরা কোনো কিছু মনে পড়ছে না? আপনি তো নিজে বলেছিলেন খুব শীঘ্রই সবকিছু মনে পড়বে ওর, তাহলে এমন কেন হচ্ছে? আমার উত্তর চাই ডক্টর, কোনো বানোয়াট কথা আমি শুনতে চাই না। ম্যামকে কি একেবারের জন্য এখানে আনার উপায়ন্তর নেই? কিভাবে আনবো? সেন্সলেস করে আমি ওকে আনতে পারবো না। আর ও যদি নিজে এখানে আসে তাহলে আমাকে বিভিন্ন প্রশ্ন করবে। আমি তখন ওকে কি উত্তর দিব? এমনিতে ওর ব্লাড আনা থেকে শুরু করে সবকিছু ওকে অনেক রিস্কের সাথে করতে হয়েছে। আমি যে চিকিৎসা করলাম তারপর যদি স্মৃতি ফিরে না আসে তাহলে আর কিছুই করার নেই মিস্টার চৌধুরী। আপনি হয়তো ওনাকে বাহিরে নিয়ে যেতে পারেন, তবে কোনো লাভ হবে না। তবে আমার মনে হয় ধৈর্য ধরা ভালো। রিপোর্ট অনুযায়ী সবকিছু পজিটিভ, কিন্তু মেমোরিতে সবকিছু ফিরতে হয়তো টাইম নিচ্ছে। তবে আমার মনে হয় ম্যাম সুস্থ হয়ে যাবেন। হঠাৎ ইভান খেয়াল করলো চেম্বারের দরজার পেছনে যে পর্দাটা টানানো আছে সেখানটা নড়ছে। দৌড়ে এগিয়ে গেল সেদিকে, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে কেউ একজন ছিল ডক্টর, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি তো খেয়াল করলাম। আপনি হাসছেন কেন ডক্টর? এইখানে যে ছিল সে আর কেউ নয় মিস্টার চৌধুরী, এখানে ছিলেন আমার বোন। একটা জায়গায় যাওয়ার কথা ছিল ওনাকে, কিন্তু আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি, তাই উনি এখানে অবধি এসেছেন। হয়তো আপনাকে দেখে চেম্বারের ভিতরে আসছিলেন না, আর আপনি যখন ওনার অস্তিত্ব ধরতে সক্ষম হয়েছেন তখন উনি পালিয়ে গেছেন। পুনরায় হারানোর ভয় নিয়ে ইভান বেরিয়ে গেল হসপিটাল থেকে। ইভান গাড়িতে ওঠার পরই একজন বেরিয়ে এলো অন্ধকার থেকে। মুখে লেগে আছে তার প্রশান্তির হাসি। কিছুক্ষণের মধ্যে দেখা হলো সে মিলিত হলো একজন ডাক্তারের সাথে। ধন্যবাদ ভাইয়া, আমাকে নিজের বোন মনে করার জন্য। আপনার কাছে আমি চিরঋণী এই কথাগুলো ইভান স্যারের কাছে প্রকাশ না করার জন্য। এটা আমার কর্তব্য ছিল। এবার চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। আমি বুঝতেই পারিনি তুমি এই সময় এখানে উপস্থিত থাকবে। মিস্টার চৌধুরীর কথায় আমি নিজেও তো দৌড়ে আসতাম কে কথাগুলো লুকিয়ে শুনছে সেটা দেখার জন্য। ভাগ্যিস তোমার পা আগে দেখেছিলাম, তাই চিনতে পেরেছি। তবে এখন কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যেত। মিস্টার চৌধুরীর মনে কখনো সন্দেহের তীর দানা বুনেছে। আগামীকাল আন্টিমণি আর আঙ্কেল বিবাহ বার্ষিকী, কিন্তু এখনো তো কিছুই হচ্ছে না। স্যার কি করবেন এবার? আমার আর কিছুই করার মতো নেই ঈশানী, তুমি সবকিছুর ব্যবস্থা করো। তাহলে কি অধরার স্মৃতি কখনোই ফিরবে না? আপনি দেখুন না চেষ্টা করে। আমি এত চেষ্টা করেও ব্যর্থ ঈশানী। ইভান কান্না করছে। এতগুলো মাস ধরে এত চেষ্টা, এত দৌড়াদৌড়ির পরও কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছে না অধরার। ঈশানীও বেরিয়ে গেল ইভানকে কান্নারত অবস্থায় দেখে। রুমে গিয়ে বালিশ আঁকড়ে ধরে নিজেও কান্না করছে, আর এসব দেখছে একজন দূরে কোথাও বসে। আজকে তোফায়েল হোসেন এবং মেহেরিমা বেগমের বিবাহ বার্ষিকী মোটামুটি জাঁকজমকভাবে আয়োজন করছে ঈশানী আর তীব্র। ঈশানী চেয়েছিল পুষ্পকে দাওয়াত দিতে, কিন্তু ইভানের পূর্ণ নিষেধ। পুষ্পকে দেখার সাথে সাথে সবাই কান্নাকাটি শুরু করে দিবে, আর তারপরে পুষ্প উচ্চকণ্ঠে বলবে, আমি অধরা নই, আমি হচ্ছি পুষ্প তালুকদার মীরা। আমার বাবা মিনহাজ তালুকদার। আমি এখানে এসেছি শুধুমাত্র ইভান স্যার আর ঈশানীর কারণে। এতগুলো কথা ভেবেছে ইভান, তারপরে মানা করেছে পুষ্পকে বলতে। সবই প্রায় এসে পড়েছে। ইভান রেডি হচ্ছে অধরার রুমে। কিছুদিন আগেই পুষ্পকে একটা নীল পাঞ্জাবি গিফট করেছিল, এটাই পড়েছে আজকে। এত সময় অপেক্ষা করার পর অবশেষে ইভান এন্ট্রি নিল। ইভান, এদিকে এসো তো একবার। হ্যাঁ বাবা বলুন। এসবের কি দরকার ছিল ইভান? এমনিতে আমার মেয়েটা নেই কি প্রয়োজন অধরাকে ছাড়া আনন্দ করার? আমি জানি এইসব কিছুর মূলে হয়েছে তুমি। শান্ত হন পাপা, আপনি না হয় বাইরে যাচ্ছেন, কিন্তু আম্মু সবসময় ঘরেই থাকে। আম্মুরও তো একটু ক্লান্তি দূর করার প্রয়োজন। আজকে সবে একসাথে আছে, দেখবেন
আম্মু একটু সময়ের জন্য হলেই হাসবে। আর তুমি কখন হাসবে ইভান? এই কথা শোনার সাথে সাথে ইভানের বুক যেন জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে গেল, আকিতয়ে পূর্ণ হয়ে গেল, জলে গড়িয়ে পড়ার অপেক্ষা মাত্র। তারপর নিজেকে শক্ত করে নিল ইভান, হাসি মুখে বলে উঠল, যেদিন আপনার মেয়ে আমার পক্ষে ফিরে আসবে আমি সেদিনই পরিপূর্ণভাবে হাসবো বাবা। এর আগ পর্যন্ত না হয় এইভাবেই থাকি। তোফায়েল হোসেন কিছু বলতে যাবে, এর মধ্যে ডাক পড়ল ইভানের। তীব্র ডেকে ডেকে এইদিকে আসছে। এখানে কেন দাঁড়িয়ে আছো মামু? কেক কাটতে হবে তো, চলো ওইদিকে। সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। ইভান আসতে চাইছিল না, কিন্তু তীব্রই জোর করে এনেছে। ইভান, তোর সাথে এই মুহূর্তে আমি ঝগড়া করতে চাইছি না, তাই বলছি চুপচাপ চল। আরে আমি কি করব? ওনারা কাটুক না। তুই না গেলে পরিবার সব সদস্য থাকবে না আর পরিপূর্ণ হবে না। যখনই মেহেরিমা আর তোফায়েল চাকুটা হাতে নিয়ে কেক কাটতে যাবেন, তখনই নিভে গেল চারপাশের লাইটস, পুরো বাসা অন্ধকারে ঢেকে গেল। ইভান সিকিউরিটিকে ডাকতে যাবে, এমন সময় শোনা গেল ইভানের পরিচিত এক কণ্ঠস্বর। ইভান স্যারকে নিয়েও তো পরিবার পরিপূর্ণ হয়নি। পরিবার পরিপূর্ণ হতে যে আরো একজন ব্যক্তির প্রয়োজন। মোমবাতির আলোয় সেই অপরিচিত ব্যক্তির পেছনের দিকটা দেখা যাচ্ছে। নীল শাড়ি, মাথায় গোজা ফুলের মাথা, কানে দুলগুলো দুই পাশ দিয়ে টানা। সবার উৎকণ্ঠা হয়ে চেয়ে আছে সেদিকে। এদিকে অন্ধকার, আরেকদিকে এত লোক, তারপর গরম, সব মিলিয়ে সবাই যেন অস্থির হয়ে উঠেছে। এমন সময় সেই ব্যক্তির সামনের দিকে ফিরে চিৎকার করে বলে উঠল, শুভ বিবাহ বার্ষিকী পাপা আম্মু। সাথে সাথে সমস্ত লাইট জ্বলে উঠল। অধরার মুখমণ্ডল আবির্ভূত হওয়ার সবাই বিস্ময়ে চিৎকার করে উঠল, এ তো অধরার অবয়ী। অধরা দৌড়ে এসে জড়িয়ে ধরল মেহেরিমা বেগম আর তোফায়েল হোসেনকে। ইভান যেন নিঃশ্বাস নিতে পারছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে পাশের টেবিলটা হাতে চেপে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালেন মেহেরিমা বেগম। সবাই যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক এক জায়গায়। ভাই আম্মুকে ধরো, নয়তো পড়ে যাবে। ঈশানী একটু জল আন তাড়াতাড়ি। পাপা আম্মুকে ধরো তো। জ্ঞান ফিরতেই মেহেরিমা বেগম কান্না করতে শুরু করলেন। অধরা স্পষ্ট করে জানিয়ে দিল, অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ এক ফোঁটা কান্না করলে আমি চলে যাবো, আর কখনো আসবো না। আগে পাপা আর আম্মু কেক কাটবে, আমরা এনজয় করব, তারপর হবে কান্নাকাটি। আর আমি কান্নাকাটিরও কোনো প্রয়োজন দেখছি না, কারণ আমি হৃদিতা হোসেন অধরা শরীরে ফিরে এসেছি সবার কাছে। আর পাপা মোর বিবাহ বার্ষিকীতে এটাই আমার দেয়া বেস্ট গিফট। তোমরা খুশি তো পাপা? এ আম্মু, তুমি খুশি না আমায় পেয়ে? কান্না বিজড়িত কণ্ঠে তোফায়েল আর মেহেরিমা বেগম বলে উঠলেন, আমাদের অমূল্য রত্ন ফিরে পেয়েছি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি আমরা। মনে হয় না কোনো ব্যক্তি তার বিবাহ বার্ষিকীতে এমন অমূল্য রতন ফিরিয়ে পায় বলে। মারে, তোমাকে ছাড়া যে আমরা পাগলা প্রায় ছিলাম। কোথায় ছিলি রে মা এতদিন? তোর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? হ্যাঁ, তোমরা একটু চুপ করো না প্লিজ। আগে কেক কাটো, জমিয়ে খাওয়া দাওয়া হোক, তারপর সবার সবকটা প্রশ্নের জবাব দেব। এই ঈশানী, এবার তো রিহানকে আমার কোলে দে, নাকি এবারও প্রবলেম ওকে আমার কাছে দিতে? ঈশানী হাসি মুখে ইতিহাসকে অধরের কাছে দিল। তারপর অধরার সাথে তোফায়েল হোসেন আর মেহেরিমা বেগম কেক কাটলেন, কিন্তু এখনো কেউ খেয়াল করেনি ইভানকে। হঠাৎ অধরা চোখ পড়ল ইভানের দিকে, সাথে সাথে ছুটে গেল ইভানের কাছে। অধরা বারবার ডাকছে ইভানকে, কিন্তু ইভান সাড়া দিতে পারছে না। ওর হাত পা এখনো থরথর করে কাঁপছে। এমন অবস্থা দেখে তীব্র দ্রুত এসে ইভানকে ধরল, তারপর নিয়ে গেল রুমে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ইভান কিছুটা স্বাভাবিক হয়েছে। বাহির থেকে ভেসে আসছে চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজ। ইভান স্বাভাবিক হওয়ার পর অধরাকে খুঁজতে লাগলো। তীব্র দ্রুত এলো অধরার কাছে। অধরা, আগেই এদিকে শুন, পরে মামির কাছে যাবি। কি হয়েছে? দ্রুত রুমে যাওয়ার সময় খাবার নিয়ে যা। ইভান তোকে পাগলের মতো খুঁজছে। ডক্টর কিন্তু বলেছেন ওর প্রেশার একদম নেমে গেছে, তাই নিজেকে ঠিক রাখতে পারছে না। তুই মামির সাথে ছিলি বলে ডাকিনি, কিন্তু এবার তোর রুমে যাওয়া প্রয়োজন। ইভান তোর জন্য অপেক্ষা করেছে। আরেকটা কথা ইভান এখনও কিছু খায়নি, তাই যেভাবে হোক ওকে খাওয়াবি। এদিক নিয়ে তোরে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সামলে নেব। তুই যা তাড়াতাড়ি। তীব্রের কথা মতো অধরা খাবারের প্লেট বেড়ে এগিয়ে এলো
এতগুলো বছর পর ওর রুমের দিকে একে একে সমস্ত স্মৃতি মনে পড়তে লাগলো ওর। আখিদয় জলে পরিপূর্ণ, শুধুমাত্র জলটুকু গড়িয়ে পড়ার বাকি মাত্র। শেষ পর্যায়ে অধরা নিজের রুমে পা রাখলো, সাথে সাথে আঁকি থেকে গড়িয়ে পড়ল অশ্রুধারা। ইভান শুয়ে আছে, অধরাকে দেখার সাথে সাথেই উঠে বসতে চাইল, কিন্তু এর আগেই অধরা কোনো মতে খাবারের প্লেটখানা টেবিলে রেখে গিয়ে ইভানকে ধরল। অধরের স্পর্শ পাওয়ার পরপরই ইভান জাপটিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বক্ষ স্থলে অধরাকে। অধরা শুনতে পাচ্ছে ইভানের হৃদস্পন্দনে ধকধক শব্দ। অধরা বুঝতে পারল ইভান এখনো পুরোপুরি স্থির হতে পারেনি। এত কিছু পরও ইভান নিজেকে সামলে কোনো মতে বলে উঠল, কোথায় ছিল এতদিন? আপনার আশেপাশেই তো ছিলাম। মজা নিচ্ছ তাই না? একটা বারও ভাবলে না আমার কথা? আমি মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে সেদিনটা একবারও চোখে পড়লো না তোমার? আমার কথার উত্তর দাও রীতি, অ্যান্সার মি। আমি পাগলের মতো খুঁজেছি তোমাকে, কিন্তু কোনোভাবেই তোমার কোনো খোঁজ পাইনি। জানো আমাকে কত মানুষ কত রকমের কথা বলেছে? হয়তো নদীর স্রোতে কোথায় ভেসে গেছে, নয়তো কোনো বড় প্রাণী খেয়ে ফেলেছে, নয়তো মুখ বিধ্বস্ত হয়ে গেছে, তাই চিনতে পারছেন না। কিন্তু এই মেয়ে আর জীবিত নেই। সব কিছুর পর আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে, ঠিকই ফিরে এলে। কিন্তু আমার রীতিতা হয়ে না এলে আমার একজন সহকর্মী হয়ে সে এলে, কিন্তু নতুন করে পরিচিতি নিয়ে, যে পরিচিতিটা আমার কাছে বড্ড অপরিচিত। কিছু বলছো না কেন? তোমার যখন সবকিছু মনেই পড়ে গিয়েছিল তখন ফিরে আসোনি কেন আমার কাছে? এই যে ফিরে এলাম, শুধু ফিরে আসিনি, আমি এখন আপনার অতি নিকটে। আর আপনি পৃথিবীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বেঁধে রেখেছেন নিজের বক্ষে। তাহলে এলাম না কিভাবে স্যার? এইসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না রীতি। আমি জানি তোমার স্মৃতি আগেই ফিরেছে। তোমার স্মৃতি যদি এখন ফিরত তাহলে তুমি স্বাভাবিক হতে পারতে না। আমাকে কেন বলনি তোমার সবকিছু মনে পড়েছে? উত্তর দাও রীতি। এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আপনার কাছেই তো থাকছি। বাইরে বলে এসছো না, পরে উত্তর দিবে। কখন দিবে উত্তরগুলো? প্রফেসর ইভান রেজা চৌধুরীকে এই রূপে মানাচ্ছে না একদমই। শুধু এইটুকুই বলে রাখি, ডিয়ার হাজবেন্ড, আপনি যেমন আপনার প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসেন, ঠিক তেমনি আপনার ওয়াইফিও তার পরিবার এবং স্বামীকে স্পেশাল সারপ্রাইজ দিতে খুব পছন্দ করে। তবে আমি সত্যিই ভাবিনি আপনার এরকম কিছু হতে পারবে না। মানে, যেখানে আপনার উচিত ছিল আমার শাসন করা, সেখানে অসুস্থ হয়ে গেলেন। একদম চুপ রীতি, বাজে বকার সময় এখন নয়। আগে আমার কথার উত্তর দাও। তোমার সাথে আজকে আমি একবার দেখা হয়েছিল, কই তখনও তো কিছু বলনি। বললে কি এরকম সারপ্রাইজ দিতে পারতাম? তবে এই কথা সত্য মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফের স্মৃতি অনেক আগেই ফিরে এসেছে। এতদিন যাবৎ শুধুমাত্র আপনাকে পরীক্ষা নিচ্ছিল সে। মনে আছে ওই দিন কি বলেছিলেন? আমার ভাইপোকে আমি গিফট করব, সেখানেও আপনার বাধা। আমার ভাইপোকে আমি কি নামে ডাকবো, সেখানেও আপনার মাতব্বরি। সবকিছু শাস্তি পাবেন এক এক করে, বলে রাখলাম আমি। তীব্র ছেলে হয়েছে রীতি, কিন্তু তুমি এখনো সিঙ্গেল। অথচ তোমার কিন্তু স্বপ্ন ছিল একটা বাচ্চা, মনে আছে? এখন বলবে এইসব তো আমাকে বলনি, তাহলে জানলাম কিভাবে? এই রুমটা কিন্তু এখন আমার মালিকানায় আছে। লজ্জা করে না বছরের পর বছর এইভাবে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে? না গো, করে না। হৃদিতা আমার। পরে সব কথা বলবো, আগে খেয়ে নিন। হৃদি শোনো, আগে আমার কথার উত্তর দাও প্লিজ, তারপর না হয় খাওয়া যাবে। আমি যদি নিজের হাতে খাইয়ে দিই তাহলেও খাবেন না বুঝি? বলে একটা হাসি দিয়ে তাকালো ইভানের দিকে। এই প্রথমবারের মতো হয়তো অধরা ইভানকে খাইয়ে দিবে। অধরা খাইয়ে দিচ্ছে ইভানকে, সাথে নিজেও খাচ্ছে। ইভান একটা বাচ্চার মতো খাচ্ছে। অধরার এই বিষয়টা প্রচুর হাসি পেল, কিন্তু তারপর নিশ্চুপ হয়ে খাইয়ে দিতে লাগলো ইভানকে। খাওয়া শেষে অধরা উঠে যেতে চাইল, তৎক্ষণাৎ ইভান বলে উঠল, এখন আবার কোথায় যাচ্ছ হৃদি? শাড়িটা চেঞ্জ করা দরকার। আমি আসার সময় এক্সট্রা কোনো ড্রেস আনিনি, তাই যাচ্ছি ঈশানীর কাছে ওর একটা ড্রেস এনে আজকে রাতটা পার করে দিব। ইভান উঠে গেল বিছানা থেকে, সোজা গিয়ে দাঁড়ালো অধরার সামনে। অধরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইভান অধরার থুতনি ধরে মুখটা উপরে তুলল, তারপর হাস্যোজ্জ্বল হয়ে বলে উঠল, নিজেকে কি ভাবো তুমি? এই রুমটা তোমার রীতি। আমার জানা মতে ক্লাস 5 থেকে রুমে থাকো তুমি। মাত্র এই কয়টা বছরে তো সবকিছু পাল্টে যেতে পারে না। রুমে আমি থাকলে তুমি যেভাবে যা কিছু রেখেছিলে প্রত্যেকটা জিনিস সেভাবেই আছে। তোমার কাপড়ে যে কিছু জায়গা খালি ছিল সে জায়গা আমি আমার কাপড়গুলো রেখেছি। তাছাড়া তোমার একটা জিনিস এই ঘর থেকে বের হয়নি।
তোমার গুছিয়ে রাখা ড্রেস, কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু আগের মতো আছে রীতি। শুধুমাত্র বেলকনিতে তোমার লাগানো ফুল গাছগুলোর মধ্যে অনেকটা পরিবর্তন এসছে। গাছগুলো অনেক বড় হয়েছে আর ফুলও ফুটে এখন। পুনরায় অশ্রুর বন্যা বয়ে যেতে লাগলো অধরার চোখ থেকে। এক ছুটে অধরা এগিয়ে গেল কাবাডের দিকে। কাবাড থেকে একটা ড্রেস বন্ধ করে গন্ধ শুকতে লাগলো। এক পর্যায়ে ড্রেসগুলো আঁকড়ে ধরে আবারও কান্না করতে লাগলো। ইভান এগিয়ে এসে অধরার কাছে, ইভানকে কাছে পেয়ে জড়িয়ে ধরল অধরা। ইভান একসময় অধরাকে হাসানোর জন্য বলে উঠল, তা মিস পুষ্প, ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে যাবেন নাকি আমি হেল্প করব? যদি আপনি বলেন হেল্প করার জন্য তাহলে আমি প্রস্তুত ম্যাম। যেহেতু সহকর্মী হন সেই হিসেবে আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। অসভ্য একটা। কি ধরনের কথা এগুলো? লজ্জা করাটা অমন কথা বলতে? লজ্জা শরমের মাথা খেয়েছেন আপনি? যদি এইগুলো আপনার পুরনো অভ্যাস। বিয়ের এত বছর হওয়ার পরে এখনো বাসর কমপ্লিট হয়নি আমার, আর তুমি আমাকে অসভ্য বলে এইভাবে অপমান করতে পারলে? এটা কি ঠিক হলো দিদি? যদি অসভ্য হতাম তাহলে তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় এই বাসরটা সেরে ফেলতাম, কিন্তু আমি তো সেটা করিনি ঘরবালি। নির্লজ্জ বেহায়া লোক, ছাড়ুন আমায়। রাত কয়টা বাজে দেখেছেন? চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ইভানের শরীরটা বেশ খারাপ লাগছে, তাই অধরাকে আর না জ্বালিয়ে চলে গেল বিছানায়। আর অধরা গেল ওয়াশরুমে। 5 মিনিটের মাথায় অধরা মেরুন কালারের একটা 3 পিস পরে বেরিয়ে এলো। এখনো কেন ঘুমাননি স্যার? আপনি এমনিতেই অসুস্থ, তার উপর আবার এভাবে দাঁড়িয়ে আছেন। একটু আগে না বিছানায় গেলেন, এখন জানলার সামনে কেন দাঁড়িয়ে আছেন? বাইরে কি দেখছেন? বলতে বলতে অধরা এগিয়ে গেল ইভানের কাছে। পেছন থেকে ইভানের কাঁধে হাত রাখলো। অধরার স্পর্শ পেয়ে ইভান পেছন ফিরে তাকালো। অশান্ত মনে আবেগপ্রবণ হয়ে অধরাকে জিজ্ঞেস করলো, অধরা, আগে বিছানায় আসুন, তারপর সব কথা হবে। না রীতি, কথাগুলো এখানেই বলা শ্রেয়। তারপর তুমি যা বলবে তাই হবে। কি এমন কথা যে এক্ষুনি আর এখানেই বলতে হবে? আমার সাথে এক বিছানায় থাকতে কোনো প্রবলেম আছে তোমার? থাকলে বলতে পারো। আগতের পর অনেকদিন পেরিয়ে গেছে, এখনও তোমাকে নিজের ভবনে নিয়ে যেতে পারিনি। এটা অবশ্য আমার ব্যর্থতা। তবে আমার সাথে একই রুমে অথবা এক বেডে থাকতে যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে বলতে পারো। মিয়ে গেল অধরা। ওর মনে পড়তে লাগলো আগের দিনগুলোর কথা। ইভান যতদিন কাছে আসতে চেয়েছে, অধরা ঠিক ততদিনই দূরত্ব বজায় রেখেছে ইভানের কাছ থেকে। তবে ইভান কখনো জোর করেনি তাকে। এসব ভাবতে ভাবতে অধরা এগিয়ে বিছানায় একটু গুছিয়ে উঠে বসলো তার উপর। অনেক রাত হয়েছে, এখন ঘুমান। আর আগের প্রসঙ্গ টেনে আনার কোনো প্রয়োজন আমি দেখছি না স্যার। আগে ছিলাম ছোট আর নির্বোধ। বিয়ে, স্বামী, ভালোবাসা, প্রেম এসবে মনও ছিল না। একটা কথাই মাথায় থাকতো, পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ইভান কিছুটা এগিয়ে এসে একদম অধরের কাছে বসলো। তারপর অধরার কোমর আঁকড়ে ধরে বলে উঠল, তাহলে তুমি পারমিশন দিয়ে দিচ্ছ মিশন সাকসেসফুল করার রীতি? বুড়ো কুচকে তাকালো অধরা ইভানের দিকে। কিসের পারমিশন স্যার? অতঃপর ইভান অধরার কামিজ ভেদ করে উন্মুক্ত কোমর স্পর্শ করে বলে, এখন তাহলে বাসটা সেরে ফেলতে পারে। কি বলো তুমি ঘরওয়ালি? ইভানের এমন গভীর স্পর্শে কেঁপে উঠল অধরা। নিঃশ্বাস ভারী হতে লাগলো। তারপর নিজেকে সংযত করে, কি এসব কি বলছেন এখন? আপনার না শরীর অসুস্থ? আপনি প্লিজ ঘুমান এখন। যা হওয়ার পরে হবে, এখন এইসব নিয়ে ঝামেলা বাঁধিয়ে কি লাভ? তাছাড়া ভোর হতেই সবাই আমাদের খুঁজে বের করবে আপনার শরীর সুস্থ হয়েছে কিনা এটার জানার জন্য। আর আমার খোঁজ করবে এতদিন কোথায় ছিলাম, কি করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। ইভান কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, তুমি আসলে কি চাইছো রীতি? এতগুলো বছর পরও কিসের হতে দ্বিধা তোমার? একটু বলবে আমাকে? অধরা এবার সত্যি চিন্তায় পড়ে গেল। কিভাবে বলবে সেই ইভানকে এত কিছু বুঝি, কিন্তু কিছু করেনি। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল অধরা। তারপর বলে উঠল, আসলে আমি চাইছি না আমাদের বিয়ের আগ পর্যন্ত আমাদের মাঝে এমন কিছু হোক, তাই এত তাল বাহানা দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন স্যার, মাই প্লিজ। যাক, আমার অর্ধাঙ্গিনী শেষ পর্যন্ত পেটে জমিয়ে রাখা কথাগুলো বার করলেন। আমি তো ভেবেছি আপনি আর আমাকে বলবেনই না এটার কারণ। মিস পুষ্প তালুকদার, তা মিস পুষ্প, এতগুলো বছর যে কথাগুলো পেটে জমিয়ে রাখলেন তাতে কি আপনার পেটে ব্যথা করেনি? একদম চুপ। কি সব পুষ্প টুষ্প বলছেন? কেন, তুমি তো বলেছিলে। স্যার, আপনি কথা ভুল করছেন। আমি অধরা নই, আমি পুষ্প তালুকদার মীরা, মিনহাজ তালুকদার একমাত্র মেয়ে।
তা এবার কি নিজের বাপের অপকর্ম জানতে চাও, নাকি এর পরেও বলবে ওনার কোনো দোষ নেই, উনি ধোয়া তুলসী পাতা? নিমেষে মন খারাপ হয়ে গেল অধরার। তারপর নিজেকে শক্ত করে বলে উঠল, এক্ষুনি ঘুমাই, আগামীকাল এসব নিয়ে আলোচনা করা যাবে, প্লিজ। মন খারাপ করো না। যেহেতু তুমি নেজ থেকে ফিরেছ, সেহেতু আমি এটুকু বলতে পারি তুমি পুরোপুরি না জানলেও কিছুটা জেনে গেছো। হ্যাঁ, আমি জানতে চাইবো না তুমি কার কাছ থেকে এত সব জানতে পেরেছ, তবে এটুকু বলবো তুমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই তোমাকে বলবো যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে তারপর নিও। আশা করি তুমি আমাকে অসম্মান করে কোনো ডিসিশন নেবে না। বলে ইভান শুয়ে পড়ল। কিছু সময় অতিক্লান্ত হওয়ার পরে যখন দেখলো অধরা সেইভাবে বিছানায় বসে আছে, তখন ইভান অধরকে একটানে নিজের বক্ষ বিঞ্জরে ফেলল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে নিজের অধরে স্পর্শে অধরার ললাটে ছোঁয়ালো। তিয়াসকে কোলে নিয়ে বসে আছে অধরা, পাশে বসে আছে সবাই। গতকাল ইভানের বাবা মা সবে এসেছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অধরার মুখ থেকে ঘটনার বিবরণ শোনার জন্য। এর মধ্যে ঈশানী নিয়ে এলো সবার জন্য সকালের নাস্তা। অধরা এক এক করে সব ঘটনা খুলে বলছে সবাইকে, আর সবাই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকলো অধরের কথা। ওনার নাম মিনহাজ তালুকদার আম্মু, আর উনি তো আমাকে এতদিন নিজের মেয়ের মতো করে আগলে রেখেছেন নিঃস্বার্থভাবে, তাই না বলো? মেহরিমা বেগম কিছু বলার আগেই তোফায়েল হোসেন বলে উঠলেন, একদম ঠিক কথা বলেছিস মা, আমাদের উচিত ওনার কাছে যাওয়া আর অধরার মান রাখা। এখানকার সময়ের এত ভালো মানুষ কোথাও পাওয়া যাবে না। সবাই তোফায়েল হোসেনের কথায় সায় দিল। শুধুমাত্র ঈশানী এক কোণে দাঁড়িয়ে রইল। তীব্রের কাছে ঈশানীর এমন হাবভাব ভালো লাগলো না, এগিয়ে গেল ঈশানীর কাছে। এনি প্রবলেম ঈশানী? ঈশানী অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল। তীব্র খেয়াল করলো ঈশানী মনোযোগ ওর দিকে নেই, সাথে সাথে ওর কাজ ঝাঁকিয়ে বলতে লাগলো, এই ঈশানী, কোথায় হারিয়ে গেলে? শুনতে পাচ্ছ না কি বলছি? ঈশানী হতভম্ব হয়ে গেছে তীব্রের কথায়। কি হয়েছে? এইভাবে কি বললে বুঝতে পারিনি, আবার বলো। বলি কোথায় হারিয়ে যাও? মাঝে মধ্যে এতক্ষণ থেকে যে একটা কথা জিজ্ঞেস করছি সেটা তো কোনো উত্তরই দিচ্ছ না আমাকে, আর কি প্রশ্ন করব? সরি গো, আমি শুনতে পাইনি, আবার বলো প্লিজ। অধরা ফিরে আসার কি তুমি খুশি হওনি? না মানে তোমার মুখে তো কোনো হাসি নেই, তাই বললাম আর কি। আগে তো এই বাসায় চলে সবসময় অধরার সাথে চিপটে থাকতে, কিন্তু তুমি এখন অধরার কাছে যাচ্ছ না। এটা কোন ধরনের কথা তীব্র? ভালো করে তাকাও তো অধরার দিকে, দেখো তো ওর কাছে বসার মতো কোনো জায়গা আছে কিনা। শুধু উল্টো পাল্টা কথা এমনভাবে দেখাচ্ছ যেন মনে হচ্ছে কোথাকার কোন মন্ত্রী। যাও তো এখান থেকে। হ্যাঁ গো অধরার পাপা, উনি সত্যিই খুব ভালো মানুষ। চলো না আজকেই আমরা যাই ওনার কাছে। আমাদের মেয়েটা তো এখন ওনারও মেয়ে, তাই না? ওনার কাছে গিয়ে মেয়েটাকে চাই আর ওনার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করি। উনি তো মানবিক, শুধু অধরাকে দেখে রাখেননি। তুমি যে দায়িত্ব পালন করতে, সেই সবগুলো দায়িত্ব উনি পালন করেছেন। তুমি একদম ঠিক বলেছো ভাবি, মিনাজবাবুর জন্যই তো আজকে আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। আপনারা সবাই ভুল জানো ফুপিমণি। রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলে উঠল ইভান। ইভানের এখনো কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেছে, একে অন্যের দিকে শুধু তাকাচ্ছে। এরই মধ্যে তোফায়েল হোসেন বলে উঠলেন, এসব কি বলছো বাবা? যে তোমার স্ত্রীকে নতুন একটা জীবন দিল, নদীতে তীর পেয়ে যে তোমার স্ত্রীকে এত এত টাকা খরচ করে চিকিৎসা করে সুস্থ করে তুললো, তাতে তুমি বলছো ভুল? এসব কোন ধরনের কথা ইভান? আপনারা সবাই ভুল জানেন বাবা, শুধু ভুল নয়, মিথ্যা আর বানোয়াট কথা জানানো হয়েছে। আপনার মেয়ে সবকিছু খুলে বললেও অনেক কিছু বলেনি, আর বললেও মিথ্যা বলেছে। আপনি এখনো জানেন না আপনার মেয়ে মানে রেডি হোসেন অধরা, বর্তমান নাম পুষ্প তালুকদার মীরা, আর ওর বাবার নাম মিনহাজ তালুকদার। যেখানে আপনার নাম থাকার কথা, মিনহাজ তালুকদার আমার স্ত্রীকে নতুন জীবন দিলেও ওর জীবনটা ভয়ঙ্কর করে তুলেছেন। ভার্সিটি থেকে রীতিতার সমস্ত ডকুমেন্ট চুরি করেছেন উনি। তারপরে ডকুমেন্টগুলো থেকে সমস্ত সার্টিফিকেট বানিয়েছেন। হৃদির যে সার্টিফিকেট রয়েছে এগুলো এখনও চাল, একটা রিয়েল নয়। মিস্টার মিনহাজ তালুকদার হৃদিকে ওষুধ দিয়েছেন,
যাদুর অ্যাক্সিডেন্টের আগের কোনো কিছু মনে না থাকে। হৃদি সুস্থ হয়ে যাওয়ার পরও একের পর এক অন্যায় করে গেছেন। মিনহাজ তালুকদার ওরফে পুষ্প তালুকদারের পিতা। ওনার জন্য আজকে এত জটিলতা হৃদির জীবনে। উনি শুরু থেকে জানতেন হৃদি পুলিশ অফিসার তোফায়েল হোসেনের একমাত্র কন্যা, আর উনি এটাও জানতেন প্রফেসর ইভান রেজা চৌধুরীর বিবাহিত স্ত্রী হৃদিতা হোসেন। এত কিছু জানার পর উনি সবকিছু গোপন রেখেছেন হৃদির কাছে। প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ড উনি অভিনয় করে গেছেন হৃদির সাথে। মিনহাজ তালুকদার বলেছেন ওনার স্ত্রী ঝর্ণা আক্তার পুষ্পের জন্মের কিছুদিন পর মারা গেছেন জটিল অসুস্থতায়। কিন্তু মিনহাজ তালুকদারের স্ত্রী তো ওনাদের বিয়ের 4 বছর পর মারা গিয়েছিলেন। সে অনুযায়ী হৃদিতার বয়স এখন থাকতো 17 বছর। কিন্তু আজকে হৃদির বয়স কত? এবারে কি তুমি ওই লোকটাকে ক্ষমা করে দিবে? এখন তোমার উপর বর্তায় সবকিছু। গতকাল রাতে আমি তোমাকে বলেছিলাম যে সিদ্ধান্ত নেবে, বুঝে শুনে ভেবে চিন্তে নেবে, কিন্তু তুমি তো তা করোনি। শেষ পর্যন্ত আমি মিনহাজ তালুকদারের সাথে ওনার মেয়ে পুষ্প তালুকদার ডিএনএ পরীক্ষা করলাম। রিপোর্ট এলো ভুল। ওনার সাথে হৃদিতার ডিএনএ ম্যাচ করেনি। তোফায়েল হোসেন ক্রোধিত হয়ে বলে উঠলেন, কি হলো অধরা, চুপ করে আছিস কেন? আমি আর কি বলবো পাপা, আমি জানি আব্বু অন্যায় করেছে, কিন্তু উনি তো আমাকে ভালোবাসে, তাই না? আব্বু হয়তো ভেবেছে যদি বিষয়টা জানাজানি হয় তাহলে হয়তো আমাকে হারিয়ে ফেলবে, তাই এই অন্যায়টা করেছে। তোর কথা আমি মানলাম অধরা, কিন্তু মিনহাজ তালুকদার তো জানতেন তুই আমার মেয়ে, তারপরও উনি এটা কিভাবে করছেন? উনি তো দেখছেন প্রত্যেকটা নিউজে তোর আর ইভানের অ্যাক্সিডেন্টের খবর, ইভানের কাতর হয়ে কান্নার আওয়াজ, তারপরও কিভাবে উনি এইসব করতে পারলেন? একজন শিক্ষিত, সুনাগরিক, দায়িত্ববান এবং মানবিক লোক কখনোই এরকম কাজ করতে পারে না। এবার তুমি বড় দিদি, তোমার আব্বুরকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি ওনার শাস্তি প্রাপ্য? তবে মনে রেখো ওনার কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, কারণ এতগুলো জাল সার্টিফিকেট তৈরি, স্মৃতি ফিরে আসবে না। তার জন্য ভুল ওষুধ এবং চিকিৎসা। নিজের স্ত্রীকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলা, তার জন্য কঠিন শাস্তি হবে। কি বলেন পাপা? তোফায়েল হোসেন মাথা নাড়িয়ে সম্মতি দিল। অধরা এবার কিছুটা শক্ত হয়ে এলো, মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো। সত্যিই তো আব্বু আমার জীবন বাঁচিয়েছে ঠিক, কিন্তু তার পাশাপাশি আমার জীবনটা নরক করে দিয়েছিল। মাথা ব্যথায় আমি পাগল ছিলাম, শরীরে অস্থিরতা করতো, কোনো কিছু বুঝতে পারতাম না। আর আব্বু তখন আমায় ঔষধ দিত, ওই ওষুধটা খাওয়ার পর আমি কিছুই মনে রাখতে পারতাম না। আমার আম্মু বেঁচে থাকা সত্ত্বেও বলেছে সে নাকি মারা গেছেন। পরিবারে আব্বু আর আমি ছাড়া নাকি কেউ নেই। আমার এত বড় একটা পরিবার, এত কিছু করার পরেও আব্বুকে কখনো ক্ষমা করা যায় না। যে ব্যক্তি আমায় পুরোপুরি হাতের গোলাম বানিয়ে রেখেছিল, তাকে আমি ছাড় কিছুতেই দেব না। সেদিন আমাকে না বাঁচিয়ে যদি চলে আসতো তাহলে হয়তো ভালো হতো। কি হলো দিদি, এতক্ষণ ধরে কি ভাবছো? আমরা সবাই তোমার উত্তরের অপেক্ষায় আছি, উত্তর দাও। আপনাদের যা ইচ্ছে তাই করুন। আব্বু একটা অন্যায় করেনি, বরং একের পর এক অন্যায় করেছে। আমি যখন আব্বুকে বলতাম আমার হঠাৎ করে কার কথা যেন মনে পড়ে, তখন আব্বু বলতে এইসব কিনা ছোটবেলার স্মৃতি, এইগুলোই এসে টনক নাড়ে আমার। এটা ওটা বলে আমায় বোঝাতো, কিন্তু সত্যি কখনোই বলেনি আমায়। বলে অধরা নিজের রুমে চলে গেল। পেছন পেছন ঈশানীও গেল। ইভান ফোন দিয়ে মিনহাজ তালুকদারকে ওদের বাসায় ডাকলো। বাসায় ডাকাটা কি ঠিক হয়েছে ইভান বাবা? আপনি চিন্তা করবেন না পাপা, উনি কোনো ক্ষতি করবেন না। তাছাড়া উনি এত বড় অন্যায় করলে আমাকে মানতে হবে। শুধুমাত্র মিনহাজ তালুকদারের জন্য আমি আমার প্রাণ ভোমরাকে ফিরে পেয়েছি। ইভানের এমন ঠোঁট কাটা কথা শুনে সবাই মাথা নিচু করে ফেল। এর মধ্যেই তীব্র ইভানের কাছে এসে বলল, এই নির্লজ্জ, এতদিন তো ভালোই ছিলি, ফিরে এসে তো আমার বোনও আর তুইও পুনরায় ঠোঁট কাটা হয়ে গেছিস। সামনে শ্বশুর শাশুড়ি, ফুপি শাশুড়ি, মা বাবা, ছোট বোন থাকা সত্ত্বেও এরকম কথা বলতে একটু লজ্জা লাগছে না তোর? লজ্জা কেন লাগবে? লজ্জা কেন লাগবে মানে? গুরুজনের সামনে কেউ এইরকম কথা বলে? কি সব কথা বলছিস সেটা একবারও ভেবে খেয়াল করে দেখেছিস? আরে সম্বন্ধী বাবু, একটু তো থামো। মনে আছে নিজের বউয়ের মুখ থেকে কিভাবে ভালোবাসার কথা বের করেছিলে, কি পরিমাণ পেছনে পেছনে ঘুরছিলে? আর হলো গুরুজনের কথা, তাহলে বলি শোনো। এই যেমন শ্বশুর আর শাশুড়িকে দেখছো, তারা কি করে জানো? আকতের পর প্রথম যখন আমি এই বাড়িতে আসি, তখন রীতিতার ছিল খুব জ্বর, ও তো অসুস্থ। আমি আম্মুকে বললাম একটু পানি এনে দিতে। আম্মু গেল পানি আনতে, পেছন পেছন পাপাও গেল। দেরি হচ্ছিল বলে আমি বের হই রুম থেকে। ওমা, তারপর দেখি পাপা আম্মুকে জড়িয়ে ধরে আছে। ইভানের কথা শুনে নাক কাটা পড়ল মেহরিমা বেগমের।
রিমা ইভানের মা। উনি মনে আছে তো আপনাদের? চিমটি কাটলেন মেহেরিমা বেগম। কে কি বেন এত প্রেম ওনাদের? রিমার এমন কথা শুনে মেহেরিমা বেগম দ্রুতই স্থান পলায়ন করলেন। তবে উনি অনুরুমে গিয়ে ওদের কথা শুনছিলেন, কিন্তু তোফাল হোসেন বেশ সাহসিকতার সাথে দাঁড়িয়ে রইলেন। আর কথা এখন বাকি আছে তো, এত তাড়াতাড়ি শেষ হবে কিভাবে? এই যে আমার মা আর আব্বুকে দেখতেছিস, ওরা কি করেছে জানিস? এসা কলেজ থেকে আসতে দেরি করেছিল। মা এসে আমাকে বলল, আমি বললাম চিন্তা করো না, হয়তো কোনো কারণবশত দেরি হচ্ছে, চলে আসবে। কিন্তু আমার কথা কে শোনে? বেরিয়ে গেল। আব্বুকে মেয়েরে খোঁজে। ওদের এমন অস্থিরতা দেখে পেছন পেছন আমিও বের হই। ওরা অবশ্য যাচ্ছিল রিক্সা করে আর আমি বাইকে। কিছুদূর যাওয়ার পর দেখি ওরা মেয়েকে খুঁজতে বের হয়নি। তাহলে কি করতে বের হয়েছিলি? প্রেম করছিল, তারপর ঝালমুড়ি খাচ্ছিল। তো এইসবের কথা আমাকে বলবি না। এত গুরুজন হলে আশেপাশে কে আছে সেটা সিসি ক্যামেরার মতো খেয়ালে রাখতো। ঈশা না হেসে পারছে না। এদিকে অধরা ঈশানীয় দরজার পাশ থেকে সবকিছু শুনছিল। ঈশা এক পর্যায়ে জিজ্ঞেস করেই বসল, একদম চুপ বেয়াদব মেয়ে। যত দিন যাচ্ছে ততই উনি শেয়ার পণ্ডিত হচ্ছেন। আমার ছেলেটা যে বড় হয়ে এমন হবে, সরি বড় হয়ে না, বিয়ের পর এমন হবে, সেটা যদি আগে জানতাম তাহলে বিয়ের জন্য এত জোরাজোরি করতাম না। একবার ভেবে দেখো আম্মু, আমি ভালো ছেলে। আব্বু যে তোমাকে দেখতে গিয়ে বিয়ে করবে বলে জেদ করে বসেছিল, তারপর বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে দেখা করেছিল। আমি তো এসব বিয়ের কোনো কিছু করিনি। যার সাথে বিয়ে দিয়েছ তাকে মেনে নিয়েছে। এখন একটা কথা বলি তোমাদের তিনকে। তোমরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে, আর হৃদিতাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলা বাকি। তোমরা বলেছিলে একই ইউনিভার্সিটির আমি টিচার আর হৃদিতা স্টুডেন্ট হওয়ার পরও আমি ওকে চিনি না কেন? এই কথার উত্তর দিয়েছিলাম যে হয়তো অন্য ডিপার্টমেন্টে, নয়তো ক্লাসে, খেয়াল করিনি। এটাই তো। তবে মা আব্বু, আমি তোমাদের মিথ্যা বলেছিলাম। নববর্ষের অনুষ্ঠানে কোনো এক রমণী লাল পাড়ের সাথে শাড়ি পরেছিল, হাতে ভর্তি ছিল লাল সাদা কাচের চুড়ি, মুখের ছিল না কোনো মেকআপ, চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। তখন মনের এতটা গভীরে স্পর্শ করেনি সে। হঠাৎ করেই শোনা হয়ে গেল স্টেজে তার নাম, গান গাইবে, তারপর নৃত্য এবং ধামালো দিল। এরপর ঘোষণা করা হলো ভার্সিটির সবচেয়ে টপ স্টুডেন্টকে আমার হাত থেকে কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। এর খানিক পরে ঘোষিত হলো সে মেধাবী শিক্ষার্থীর নাম, যে নামটা ছিল হৃদিতা হোসেন অধরা। আমি তৎক্ষণাৎ থমকে গিয়েছিলাম। রিমা বেগমের সামনে এসে কান মলে ধরলেন ইভানের। তবে রে, তুই আমাদের মিথ্যে বললি? রিমার কথা শুনে সবে হেসে উঠল। আহ মা, ছাড়ো। তবে এটা সত্য, তোমরা যদি না এগোতে তাহলে আমি কখনো হৃদিতার হাজবেন্ড হতে পারতাম না। এখন আবার তোর কি কাজ? যা না রে বাবা, দেখছিস না স্যার এখন রুমে আসবেন, তাই তোকে যেতে বললাম। জামাই পাইয়া বান্ধবীরে ভুইলা গেছিস? হাই আল্লাহ, এটাই ছিল বুঝি আমার ভাগ্যে? এমন দিনও দেখতে হলো আমাকে। এর আগে তুমি আমাকে তুলে নিতে পারতা। এ বেশি ঢং করবে না ঈশানী, আমার ভালো লাগছে না। নিজে তো বিয়ে করে ফুল সজ্জাও করে নিয়েছিস, আর এখন আমার বাধা দিচ্ছিস। মনে রাখবি অধরা, তীব্র কিন্তু তোর ভাই হয়। হইছে তো, যা তো ভাই এখান থেকে। আগে দেখতাম ভয়ে ভয়ে গিয়ে বলতো তীব্র ভাইয়া, আর এখন সোজা তীব্র বলে, আগে পরে কিছুই যুক্ত না করে। বেয়াদব একটা। হাসি হাসি এক পর্যায়ে ঈশানী বেরিয়ে গেল রুম থেকে। তাকে এখন রান্নাঘরে যেতে হবে। গেস্ট পাশে রান্নাবান্নার দিকটা মেহেরিমা আর তাহিরা দেখল। বাড়ির বউ সে, তাই নিজের দায়িত্ব কঠোর। কোথায় যাচ্ছেন পাপা এত তাড়াহুড়ো করে? মিনহাজ তালুকদারের বাসায় উনি যে কাজ করেছেন তার জন্য তো অবশ্যই শাস্তির প্রয়োজন, তাই না? কিন্তু পাপা, হৃদিতাকে না জেনে এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? আর হৃদিতা বিষয়টা কিভাবে নেবে? ও তো অনেক ভালোবাসে মিনহাজ তালুকদারকে। আমাদের মনে হয় আরো কিছুটা সময় ভাবা উচিত। কোনো কিছুই ভাবার প্রয়োজন নেই স্যার, পাপা যা বলেছে তাই হবে। আব্বু যে কাজ করেছে তার জন্য ওনার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আব্বু যেভাবে আমাকে ভালোবেসে ঠিক সেইভাবেই ধোকাও দিয়েছে আমায়। এরকম জঘন্য অপরাধ কিভাবে একজন ভালো মানুষ করতে পারে? এরই মধ্যে মেহেরিমা বেগম এলেন। আমি বলি কি, মিনহাজবাবু হয়তো অপরাধ করেছেন, কিন্তু উনি না থাকলে তো আমরা আমাদের মেয়েকে ফিরে পেতাম না। তাই আমি বলি, যদি উনি ওনার অপরাধ স্বীকার করেন তাহলে ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। হাজার হোক, অধরা তো ওনাকে আব্বু বলেই ডাকে। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয় অধরা,
আমি যা বলছি তাই হবে। মনে রেখো, তোমার পর্যাপ্ত বয়স হলেও তুমি এই বাড়ির ছোট মেয়ে। থেমে গেল অধরা মায়ের কথায় অবদ্ধ হয়ে আর কিছুই বলল না ও। মেহেরিমা বেগমের কথা শুনে ইভানের মনে খানিকটা নরম হয়ে এলো। তারপর তাহিরা বেগম তো ওনার ভাই। অধরা এবং ইভানকে বুঝালেন। অতঃপর এই সিদ্ধান্ত গৃহীত হলো যে আগে মিনহাজ তালুকদারকে বলা হবে উনি কী কী অন্যায় এবং অপরাধ করেছেন। তারপর যদি ওনার কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, অধরার কাছে ক্ষমা চান, তাহলে ওনাকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি উনি ওনার অপরাধ স্বীকার না করেন, তাহলে কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করতে হবে। গাড়ি এসে থামল মিনহাজ তালুকদারের বাড়ির সামনে। অধরা, ইভান, তোফায়েল, মেহেরিমা এবং তাহিরা এসেছে। তীব্র একটু পরে আসবে। সবাই অধরার পেছন পেছন বাড়ির ভিতর প্রবেশ করল। অধরাকে এখন দেখে মিনহাজ তালুকদার খানিকটা অবাক হলেন। তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? তোর না আরো 2 দিন পর ফেরার কথা ছিল? ভাবলাম তুমি বাসায় একা, তাই আমার ফেরাটাই শ্রেয়। দেখো মেয়ের কাণ্ড। এই 2 দিন আর কি হতো রে মা? তুই আমাকে এত ভালোবাসিস? আমার প্রাণটা সত্যিই তৃপ্তি আজ। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি আব্বু, কিন্তু আব্বু তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার তো মনে হয় তুমি তোমার স্বার্থের জন্য আমায় ব্যবহার করছো। ঠিক বললাম তো? এসব কি বলছিস পুষ্পমা? একজন বাবা কি তার মেয়েকে কখনো স্বার্থের জন্য ভালোবাসে? পুষ্পমা, তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি আব্বু, তবে আমি আমার সত্যিকারের জীবনে ফিরতে পেরেছি। চমকে উঠলেন মিনহাজ তালুকদার। মনে মনে ভাবতে লাগলেন, এসব কি কথা বলছে পুষ্প? তাহলে কি ওর সবকিছু মনে পড়ে গেল? পুষ্পমা, আমার অনেক পরিশ্রম করে এসেছিস, এখন রুমে যা, রেস্ট কর, দুপুরে আমরা গল্প করব। শাক দিয়ে মাছ ঢাকার কোনো চেষ্টা করছেন মিনহাজবাবু? সত্যিটা যে একদিন প্রকাশিত হবেই। আপনি কি ভুলে গেছেন? সত্যের জয় অবশ্যম্ভাবী। আরে আপনি তো পুষ্পের কলিগ, তাই না? আসুন, ভিতরে আসুন। কই পুষ্প? কই পুষ্প তো বলেনি আপনিও আছেন ওর সাথে, দেখে ভালো লাগলো। আমিও শুধুমাত্র কলিগ নয় মিনহাজবাবু, আমি ওর স্বামী। 3 কবুল বিয়ে হয়েছে আমার সাথে ওর। চমকে উঠলেন মিনহাজ তালুকদার। মনে মনে ভাবছেন, এসব কি বলছে ছেলেটা? তাহলে কি সব জানাজানি হয়ে গেল? এসব তো লোকান্নকন আসার কথা নয়। না, এসব আমার মনের ভুল। পুষ্পমা, এসব কি বলছেন তোর কলিগ? তুই কি আমাকে না জানিয়ে ওনাকে বিয়ে করে ফেললি? কি হলো পুষ্প, চুপ করে আছিস কেন? তোর যদি ওনাকে পছন্দ, তাহলে আমাকে বলতে পারতি। আমি কি তোর কোনো কথা ফেলিনি বল? এত সুন্দর অভিনয় তুমি কিভাবে করো আপু, একটু বলবে আমায়? আমি যদি তোমার মেয়ে হই, তাহলে তোমার ডিএনএ এর সাথে আমার ডিএনএ ম্যাচ করলো না কেন? আব্বু, এখনো সময় আছে, সত্যিটা বলে দাও সবাইকে, হয়তো তোমার বিপদ ধেয়ে আসছে। এবার সবাই ভেতরে প্রবেশ করল। একসাথে এতজনকে দেখে মিনহাজ তালুকদার অবাকের চরম পর্যায়ে। উনি ভালো করে তাকালেন সবার দিকে। এর মধ্যে তোফায়েল হোসেনকে দেখে ওনার হার্টবিট বেড়ে গেল। মনে ভয়ের প্রাদুর্ভাব দেখা দিল। তাহলে কি তোফায়েল হোসেন সব জেনে গেছেন? কিন্তু এটা তো কখনো সম্ভব হওয়ার কথা ছিল না। পুষ্পের তো মনে পড়ার কথা নয়। অতীতে আমি তো ওকে প্রতিদিনই ওষুধ দেই। কি ভাবছো আপু? এটাই ভাবছো তো? তোমার মেয়ের তো ওর পাস্ট সম্পর্কে জানার বা মনে পড়ার কথা নয়। তুমি রোজ আমায় ওষুধ দিতে, তারপর এটা কিভাবে সম্ভব, তাই না? তাহলে শোনো আব্বু, আমার হাজবেন্ড আমাকে দেখার সাথে সাথে চিনতে পেরেছিল এবং সে নীরবে আমার অজান্তেই আমার চিকিৎসা করে যাচ্ছিল। তুমি যে ওষুধগুলো আমাকে দাও, ওইগুলোর বক্স ঠিক আছে আব্বু, কিন্তু ঔষধগুলো চেঞ্জ। সে আজকে কতগুলো মাস যাবৎ ধৈর্য সহকারে আমার স্মৃতি ফেরাতে অক্লান্ত পরিশ্রম করে গেছে। বলো, এগুলো কি এত সহজে হার মেনে নেবে বলো? তুমি মনে করো এমনটা আব্বু?